প্রিয় দর্শক, শুভ সকাল। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন সংবাদপত্র পর্যালোচনা অনুষ্ঠান ফ্রন্ট পেজে। আপনাদের সঙ্গে আছি আমি জাহাঙ্গীর আকন্দ। আমার সঙ্গে আলোচনার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন ফরিদ উদ্দিন আহমেদ, সদস্য সচিব, ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশন। ফরিদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজকে আলোচনা যাওয়ার আগে দৈনিকগুলোর প্রধান শিরোনাম একটু দেখে নিতে চাই। আমার হাতে আছে দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম: বিচার বিভাগ গুম সহ বাদ পড়া বিষয়ে নতুন বিল আনা হবে, সরকারের অবস্থান। অন্তর্বর্তী সরকারের যেসব অধ্যাদেশ বাদ পড়েছে সেগুলোর বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরেছেন দুই মন্ত্রী ও চিফ হুইপ। দৈনিক আমার দেশের প্রধান শিরোনাম: যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে ভারসাম্য রক্ষার চ্যালেঞ্জে নতুন সরকার। দুদেশের সঙ্গেই সুসম্পর্ক বজায় রাখবে বাংলাদেশ, পররাষ্ট্রমন্ত্রী। পাকিস্তান মডেল বিবেচনা করা যেতে পারে, এম শহীদুজ্জামান। কারো সঙ্গেই কোনো কৌশলগত নিরাপত্তা চুক্তি করা যাবে না, জেনারেল মনিরুজ্জামান। কারো এজেন্ডাতেই যোগ দেওয়া যাবে না, রাষ্ট্রদূত হুমায়ুন কবির। ইরান এছাড়াও রয়েছে ইরান যুক্তরাষ্ট্র আলোচনা, নিষ্ফল 21 ঘণ্টার ম্যারাথন বৈঠক, দুপক্ষ তবু আশাবাদী। দৈনিক সমকালের প্রধান শিরোনাম: পালা করে চলেছে পণ্য যাত্রীবাহী নৌযান, জ্বালানি সংকট। সারা দেশে 40টি লঞ্চ চলাচল বন্ধ, পণ্য পরিবহন ব্যবস্থায় চাপ। সমঝোতা হয়নি, আবার মুখোমুখি দুই দেশ। ইরানে হামলা, ইরানকে শেষ করে দিতে চান ট্রাম্প। চীনকেও হুমকি, আলোচনা ভেস্তে যাওয়া ইরানের জন্য বেশি খারাপ হবে, ভেন্স। ইরান ভেনেজুয়েলা নয়, হুমকির জবাবে তেহরান। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম: পারমাণবিক শর্ত ও আস্থার সংকট, ব্যর্থ বৈঠক। ঝুঁকিতে যুদ্ধবিরতি, যে কারণে ভেস্তে গেল ইসলামাবাদ বৈঠক। লেবাননের সঙ্গে যুদ্ধবিরতি, ক্ষতিপূরণ, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ চায় ইরান। যুক্তরাষ্ট্র চায় ইরান যেন পারমাণবিক অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতি দেয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলন: যাচাই বাছাই শেষে 16 অধ্যাদেশ নিয়ে সিদ্ধান্ত। গণভোট ঘটনাক্রমের সিদ্ধ, অন্তর্বর্তী সরকারের 2-1টা কর্মকাণ্ড বৈধতা পাবে না, স্বরাষ্ট্রমন্ত্রী। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম: ইরান যুক্তরাষ্ট্রের আলোচনা নিয়ে 21 ঘণ্টার রুদ্ধশ্বাস বৈঠকে চুক্তি হয়নি, যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে সংশয়। 60,000 শিক্ষকের পদ শূন্য, 26,000 শিক্ষা প্রতিষ্ঠানে। দৈনিক ইনকিলাবের প্রধান শিরোনাম: সংরক্ষিত আসন, এক পরিবার এক এমপি চান মনোনয়ন প্রত্যাশীরা, রাজপথের নেত্রীদের মূল্যায়নের দাবি। বিশেষ দরবারের প্রধানমন্ত্রী: সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা পরিবারের সম্পদ নয়। দৈনিক নয়াদিগন্তের প্রধান শিরোনাম: ফার্নেস অয়েলের দাম 35% বৃদ্ধি, বিদ্যুৎ ও শিল্প খাতে ব্যয় বাড়ার শঙ্কা, পণ্যমূল্যে নতুন চাপের ইঙ্গিত। দল ও মতের ঊর্ধ্বে উঠে দেশকে ধারণ করতে হবে, প্রধানমন্ত্রী। যৌথ সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী ও চিফ হুইপ। উত্থাপিত না হওয়া অধ্যাদেশগুলো হারিয়ে যায়নি, রয়েছে প্রক্রিয়াধীন। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম: স্থানীয় নির্বাচন নিয়ে ইসি সরকারের দিকে তাকিয়ে, সংসদে আইন পাস, নির্দলীয় প্রতীকে ফিরছে স্থানীয় সরকার নির্বাচন। গেজেট হওয়ার পর বিধি সংশোধনের উদ্যোগ নেবে কমিশন। বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম: ইসলামাবাদ সংলাপ ব্যর্থ, লেবাননে দীর্ঘ হচ্ছে লাশের সারি। সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পত্তি নয়, প্রধানমন্ত্রী। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম: শান্তি আলোচনায় ভেস্তে গেল আবার যুদ্ধ। মার্কিন, ইসরায়েল ও ইরান যুদ্ধ, অনিশ্চয়তার মুখে যুদ্ধবিরতি। হরমুজ অবরোধের ঘোষণা ট্রাম্পের, হরমুজে টোল আদায়ের ঘোষণা ইরানের বিরুদ্ধে অভিযান শেষ হয়নি, নেতানিয়াহু। নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক চায় ইইউ। দৈনিক দেশরূপান্তরের প্রধান শিরোনাম: বিমান কর্তাদের হজ বিলাস। গত বছর একজনও যায়নি, এবার 35 জনের বড় বহর। নিরাপদ হজের নামে সরকারি কোষাগারে কোপ, ব্যয় 8 কোটি টাকা। হজযাত্রীদের সেবা ও কষ্ট লাঘব করতেই মূলত কর্মকর্তা-কর্মচারীদের সৌদি আরব পাঠানো হচ্ছে, এটাকে বিলাসিতা বলা যাবে না। গত বছর বিমানের লোক না পাঠানোর কারণে হজযাত্রীদের কিছু সমস্যা হয়েছিল। বশরা ইসলাম, জেনারেল ম্যানেজার, জনসংযোগ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। দৈনিক মানবজমিনের প্রধান শিরোনাম: এত তেল যাচ্ছে কোথায়? সশস্ত্র বাহিনীর কোনো দলের সম্পত্তি নয়, রাষ্ট্রের শক্তি, বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মোহাম্মদপুরে কিশোর গ্যাং লিডারকে কুপিয়ে হত্যা, আরও 10 শিশুর মৃত্যু। হামের উপসর্গে প্রাণহানি 150 ছাড়ালো। কূটনৈতিক অচল অবস্থায় মধ্যপ্রাচ্য সংকট, হরমুজে নৌ অবরোধের ঘোষণা ট্রাম্পের।
জামিনে মুক্ত শিরিন শারমিন চৌধুরী, সাবেক স্পিকার। বণিক বার্তার প্রধান শিরোনাম, জ্বালানির দাম বাড়ায়, ঢাকা রুটের ফ্লাইট কমাচ্ছে এয়ারলাইন্সগুলো, ব্যর্থ 21 ঘন্টার আলোচনা, হরমুজে নৌ অবরোধের ঘোষণা ট্রাম্পের। দ্য ডেইলি স্টারের প্রধান শিরোনাম, ট্রাম্প অর্ডার্স ব্লকেড অফ হরমুজ অ্যাজ টকস ফল্টার। দ্য ডেইলি অবজারভারের প্রধান শিরোনাম, পিএম আর্জেস আর্ম ফোর্সেস টু স্টে অ্যাবভ পার্টি পলিটিক্স। নিউজের প্রধান শিরোনাম, ট্রাম্প অর্ডার্স নেভি টু ব্লক হরমুজ আফটার টকস ফেল। তো ফরিদ ভাই, এই ছিল আজকের দৈনিকের প্রধান শিরোনামগুলো। গতকালকে স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী এবং চিফ হুইপ সংবাদ সম্মেলন করেছেন। সেখানে গত কয়েকদিন ধরে বিরোধী দলগুলোর যে একটা দাবি ছিল যে অন্তর্বর্তী সরকারের অনেকগুলো অধ্যাদেশ তারা পাশ করেনি, এসব বিষয় নিয়ে তারা বলেছেন যে বিচার বিভাগ গুম সহ বাদ পড়া বিষয়ে নতুন বিল আনা হবে, সেটি গতকালকে যৌথ সংবাদ সম্মেলনে বলেছেন। তো এই যে বিরোধী দলের যে এই দাবি, এটা সংসদেও কিন্তু সরকারি দল বলেছে যে এই বিলগুলি পরে আরও অধিকতর যাচাই বাছাই পরীক্ষা নিরীক্ষার পরেই আনা হবে, কারণ বিলগুলিতে অনেকগুলিতে আপনার কন্ট্রাডিক্টরি অনেক বিষয় রয়েছে। তো গতকালকে আবারও যৌথ সংবাদ সম্মেলনে বলেছেন, এই বিষয়ে আপনার মন্তব্য শুনতে চাই। ধন্যবাদ জাহাঙ্গীর, আপনাকে, আপনার মাধ্যমে বাংলা ভিশনের দর্শক শ্রোতা যারা আছেন সবাইকে ধন্যবাদ। আমার গতকালকে স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইনমন্ত্রী এবং সংসদের চিফ হুইপ আনুষ্ঠানিকভাবে একটা ব্রিফিং করেছেন। সেই ব্রিফিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এ কারণে যে এই ইস্যুটা নিয়েই অলরেডি গতকালকেই আবার বিরোধী দলীয় জোট যেটা, তারা একটা 11 দলীয় জোট যারা, তারা একটা কালকে সমাবেশ করেছে, একটা প্রোগ্রাম করেছে এবং সেখানে তারা এই আইনগুলো নিয়ে তারা কিছু বক্তব্য দিয়েছেন, কিছু কঠোর ভাষাও সরকারের বিরুদ্ধে প্রয়োগ করেছেন, আন্দোলনের হুমকি দিয়েছেন। তো সব কিছুর ঠিক আছে, কিন্তু এখানে যে মূল বিষয়টা আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে বিগত যে ইন্টারিম গভর্নমেন্ট ছিল তাদের যতগুলো অধ্যাদেশ ছিল, সেই অধ্যাদেশের অনেকগুলো অধ্যাদেশ ইতিমধ্যে সংসদে পাশ হয়েছে, সরকার সেগুলো পাশ করেছে এবং কিছু কিছু অধ্যাদেশ যেটা অধিকতর পর্যালোচনার জন্য এবং কিছু কিছু আইনের সাথে কনফ্লিক্ট তৈরি হওয়ার কারণে তারা এগুলো অধিকতর যাচাই বাছাইয়ের জন্য রেখেছে এবং পরবর্তীতে যাচাই বাছাই কমপ্লিট করে আমাদের যে এক্সিস্টিং যে আইন আছে, আইনের সাথে সমন্বয় করে এটাকে কিভাবে বর্তমান প্রেক্ষাপটে এটা সামঞ্জস্যপূর্ণ, যাতে আমাদের কোনো জায়গায় কোনো আইনের বৈপরীত্য দেখা না যায়, এটার কারণে তারা এইগুলো যাচাই বাছাই কমিটিতে পাঠিয়েছে। তা আমার মনে হয় যে গভর্নমেন্টের এই সিদ্ধান্তটা সঠিক আছে, কারণ আইন তো আসলে দিনে দিনে পরিবর্তন করা যায় না এবং ঘন ঘন আপনি আজকে একটা কিছু বললেন, আমি কালকে আইন পরিবর্তন করে দিলাম, বিষয়টা এরকম হওয়া উচিত নয়। সেক্ষেত্রে গভর্নমেন্ট যদি এটা যাচাই বাছাইয়ের জন্য, এটা অধিকতর নিরীক্ষার জন্য এটা রাখে, এটা কোনো দোষের কিছু নয়। তবে মূল টার্গেটটা যেটা রাখতে হবে সেটা হচ্ছে যে জুলাই গণ অভ্যুত্থানে আমাদের সাধারণ মানুষের, এই দেশের মানুষের যে প্রত্যাশা ছিল বা তারা যে যে বিষয়গুলোতে এই দেশের মানুষ কনসার্ন এবং তারা যে বিষয়গুলো এই সরকারের কাছে প্রত্যাশা করে, সরকার যেন এই জায়গাগুলোকে ঠিকমতো অ্যাড্রেস করে এবং তারা যেন এই জায়গাটা থেকে নিজেরা সরে না যায়। মূলত হচ্ছে এই জায়গাটাকে অ্যাড্রেস করাটা ইম্পর্ট্যান্ট। সরকার এখন করুক, 1 মাস পরে করুক, 2 মাস পরে করুক, এটা ইম্পর্ট্যান্ট না। ইম্পর্ট্যান্ট হচ্ছে সরকার যেহেতু বলছেন যে জুলাইয়ের গণ অভ্যুত্থানে তারা প্রত্যেকটা অক্ষর এবং তারা যে কমিটমেন্টগুলো করেছেন তারা সেটা পালন করতে বদ্ধপরিকর। আমরা এই জায়গাটাতে গভর্নমেন্টের কমিটমেন্টের উপর আমরা আস্থা রাখতে চাই এবং আমরা দেখতে চাই গভর্নমেন্ট এই বিষয়গুলোকে কিভাবে বাস্তবায়ন করে। এখন প্রশ্ন হচ্ছে যে সরকার তো এই কথা কালকে ব্রিফিং করে বলেছে, ইভেন সংসদেও আইনমন্ত্রী বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে এগুলি রহিত করা হচ্ছে না বা বাদ দেওয়া হচ্ছে না, এগুলি পরে আবার নিয়ে আসা হবে পরীক্ষা নিরীক্ষার মধ্যে। তারপরে বিরোধী দল কেন এটার উপরে আস্থা রাখতে পারছে না, তারা রাজপথে আন্দোলনের হুমকি দিচ্ছে? আচ্ছা, বিরোধী দলের যেটা হয়েছে সেটা হচ্ছে যে তারা যে বিভিন্ন
ভাবে যে বিভিন্ন প্রশ্নের তারা ওয়ার্কআউট করে, এটা সংসদের রীতি, তারা করতেই পারে, আন্দোলনের কথা বলতে পারে। কিন্তু এখানে আমার যেটা মনে হয়, বিরোধী দলের এই বিষয়গুলো এত সোচ্চার না হয়ে আমরা যেটা খুব বাহির থেকে যেটা দেখলাম, এখানে বিরোধী দল এবং বিশেষ করে এখানে নাগরিক ঐক্যের যে আমাদের এনসিপির নাহিদ ইসলাম সহ যারা সংসদে আছেন, তারা একটা জায়গায় আরও বেশি মনে হয় উত্থাপন করলে ভালো হতো, যে জুলাই অভ্যুত্থানে যারা শাহাদত বরণ করেছেন এই আন্দোলনে, তাদের একটা তালিকা এখন পর্যন্ত কিন্তু আমরা পাইনি। এই জায়গাটাতে কিন্তু বিএনপি একরকম তালিকা তৈরি করেছে, জামাত ইসলামী একজন তালিকা তৈরি করেছে, এনসিপি একরকম তালিকা তৈরি করেছে, কিন্তু কনক্রিট বা কমপ্লিট একটা তালিকা তারা কিন্তু এখন পর্যন্ত এটা প্রকাশ করেন এবং এই দাবিটাও তারা উত্থাপন করছেন। এটা কেন করছেন আমরা জানি না, বাট এটা কিন্তু ইম্পর্ট্যান্ট। এবং যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, এবং রাষ্ট্রীয়ভাবেই এইটা তালিকাটা প্রকাশ করাটা খুব জরুরি। আমার মনে হয় যে তাদের এই দাবিটা সামনে নিয়ে আসা উচিত এবং গভর্নমেন্টের কাছে তাদের এই দাবিটা ফ্রন্ট লাইনে নিয়ে আসা উচিত। তারা যেন সরকারিভাবে একটা প্রজ্ঞাপনের মাধ্যমে জুলাই আন্দোলনে যারা শাহাদত বরণ করেছেন, যারা আহত হয়েছেন এবং যারা নিখোঁজ আছেন এই আন্দোলন সূত্রে, যারা আর ঘরে ফিরেননি, এরকম যদি কেউ থেকে থাকে, তাদের একটা কমপ্লিট তালিকা প্রকাশ করা উচিত এবং এই ব্যাপারে তাদের সরকারকে সহযোগিতা করা উচিত। এবং সরকারও আমার মনে হয় যে তারা যদি এই বিষয়টাকে অ্যাড্রেস করেন, তাহলে মনে হয় যে জুলাই আন্দোলনে যারা শাহাদত বরণ করেছেন তাদের প্রতি আমাদের যথার্থই সম্মান দেখানো হবে এবং তাদেরকে আমরা শ্রদ্ধার একটা বড় জায়গা আমরা কমপ্লিট করতে পারবো। আবার না হয় এটা যদি আমরা না করি, এই দ্বন্দ্ব, এই তর্ক এখন থেকে 20 বছর পরেও কিন্তু এই তর্কটা চলবে। এবং আপনাকে এটা খুব মনে রাখতে হবে যে স্বাধীনতা যুদ্ধের সময়ে আমাদের যে নিহতের যে সংখ্যা ছিল, শাহাদাতের যে সংখ্যা ছিল, আজকেও কিন্তু আমরা সেটা নিষ্পত্তি করতে পারি নাই। তো আপনাকে আন্তরিকতার সাথে আপনাকে চিন্তা করতে হবে যে আপনি এইটাকে নিষ্পত্তি করতে চান কিনা। সুতরাং আর নিষ্পত্তি করার জন্য আপনাকে এটা কমপ্লিট একটা প্রজ্ঞাপন আমাদের দরকার, সরকারি একটা লিস্ট দরকার, যেটা নিয়ে আমাদের ভবিষ্যতে কোনো রকম কনফ্লিক্ট তৈরি না হয়। এবং এখানে যেহেতু যারা শাহাদত বরণ করেছেন তাদের পরিবারের যারা সদস্য আছেন, তাদেরকে বিভিন্নভাবে রাষ্ট্রীয়ভাবে পুনর্বাসনের একটা কথা আছে, একটা প্রতিশ্রুতি আছে। আমার মনে হয় যে এরকম একটা কমপ্লিট যদি জিনিস থাকে, তখন আমাদের এই কাজগুলো করতেও কিন্তু সরকারকে সহযোগিতা করবে। আমার মনে হয় এই জায়গাটাতে বিরোধী দলের যারা আছেন তাদের আরও বেশি এই জায়গাটাতে অ্যাড্রেস করা উচিত। আর আন্দোলন যেটা করছেন, তারা বক্তব্য যেটা দিচ্ছেন, এটা খুবই স্বাভাবিক বিষয়। আমরা এটাকে অতিরিক্ত কিছু এখনই ধরতে চাই না, বাট এটাকে এমন একটা জায়গায় রাখতে হবে যাতে এটা এক্সট্রিম লেভেলে না। আমি সমালোচনা করব, গভর্নমেন্ট যত খারাপ কাজ করবে প্রত্যেকটা কাজের আমি সমালোচনা করব, দিস ইজ মাই রাইট, বাট এই সমালোচনাটা যেন আমি আমার লাইন ওভার না করি, অন্য কেউ যাতে সুযোগ না নিতে পারে। আমাকে এই জায়গাটাকে বিরোধী দলকে যত্ন সহকারে চিন্তা করতে হবে যে আমি যেন এইটাকে অন্য কোনো ইস্যুতে তৈরি না করি, আমি যেন আমার আইনের ভিতরেই থাকি বা আমি আমার নিয়মের মধ্যে থাকি। জি, আমরা অন্য একটা প্রসঙ্গে যাচ্ছি, সেটা হচ্ছে যে ইরান যুক্তরাষ্ট্রের যে আলোচনা ইসলামাবাদে হয়েছে সেটি সমঝোতা হয়নি এবং আবারও অনিশ্চয়তা। ট্রাম্প আবার হরমুজ প্রণালী আপনার ঘোষণা দিয়েছে যে ব্লক করবে। তো এই বিষয়ে আপনার মন্তব্য শুনতে চাই, যে যুদ্ধ কি আবার শুরু হচ্ছে? এই জায়গাটাতে আসলে যে জিনিসটা আমাদের বাংলাদেশের মানুষ সহ বিশ্বের প্রত্যেকটি মানুষই কিন্তু এই যুদ্ধটা নিয়ে তারা কনসার্ন, এবং বিশেষ করে এটাকে আমরা সবাই বলি একতরফা যুদ্ধ এবং ইরানের উপরে চাপিয়ে দেওয়া যুদ্ধ আমেরিকা এবং ইসরায়েলের। তো এটা হচ্ছে যে আমেরিকার এই যুদ্ধটা হচ্ছে যে এখানে তার স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কিন্তু তার এই যুদ্ধটা, এবং তার একক স্বার্থ। এখানে কিন্তু অন্য কোনো ইস্যু নাই যে এইটার কারণে সেই যুদ্ধটা সে চালিয়ে যাচ্ছে। এবং বিশেষ করে এইটা তার যে একক যুদ্ধ, তার একক ইচ্ছার প্রতিফলন। এটা তার যত মিত্ররা আছে, তার মিত্ররা কিন্তু এই যুদ্ধটাকে তারা সহযোগিতার জন্য তারা
সবাই না করে দিয়েছেন যে তারা এই যুদ্ধের সাথে তারা অংশীদারিত্ব হবেন না, কারণ এই যুদ্ধটা তাদের আমেরিকার একক সিদ্ধান্তের যুদ্ধ এবং এই আমেরিকার স্বার্থ সংশ্লিষ্ট যুদ্ধ। তবে সবচেয়ে যে বিষয়টা হচ্ছে যে এখানে আমেরিকার চাওয়া পাওয়াটা আসলে যে প্রশ্নগুলো বা তার যে দাবিগুলো তারা এই গত 21 ঘন্টায় আলোচনায় আসছে, এটা অনেক পুরনো আলোচনা। সেই পুরনো আলোচনা বারবারই কিন্তু ইরান এটা প্রত্যাখ্যান করেছে। যে প্রথমটা হচ্ছে যে তারা ইউরেনিয়াম সমৃদ্ধ করার যে তাদের কর্মসূচি, তারা এটা করতে পারবে না, পারমাণবিক অস্ত্র তারা বানাতে পারবে না, এটা আমেরিকার একটা দাবি, দীর্ঘদিনের দাবি, এবং তারা বিভিন্নভাবে অবরোধ দিয়ে রাখছেন, বিভিন্ন প্রতিবন্ধকতা দিয়ে রাখছেন। কিন্তু ইরান বারবারই বলছে যে এটা তার রাইট, এটা তার রাইট, এবং এই কর্মসূচি থেকে সে কখনো ফিরে আসবে না। এটা সে শান্তিপূর্ণ কর্মসূচির অংশ হিসেবেই সে এটাকে পরিচালনা করবে। কিন্তু এখানে যেটা প্রশ্ন হচ্ছে সেটা হচ্ছে যে আমেরিকা কিন্তু একতরফাভাবে ইরানের উপরে যে বোমা হামলা করছে, মানুষ মারছে নির্বিচারে, ইসরায়েল মারছে, এটা নিয়ে কিন্তু কোনো কথা হচ্ছে না। মনে হচ্ছে যে ইসরায়েল যেটা করছে, আমেরিকা যেটা করছে, এগুলো সব কিছু বৈধ। আপনি যে নির্বিচারে হাজার হাজার মানুষকে মেরে ফেলছেন, এটা নিয়ে কিন্তু আপনাকে কারো কাছে কৈফিয়ত দিতে হচ্ছে না। প্রবলেমটা হয়ে গেছে এখানে। আপনি একতরফাভাবে সাধারণ মানুষকে মেরে ফেলতেছেন, জনগণকে মেরে ফেলতেছেন, দেশের সম্পদ ধ্বংস করছেন, এটার জন্য আপনাকে কিন্তু কৈফিয়ত দিতে হচ্ছে না। উল্টো আপনি ওই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য তার যে রাইটনেস যেটা আছে, সেটাকে আপনি বলছেন যে না, তুমি এই কাজটা করতে পারবে না। অথচ আপনাকে যে তাহলে এটাকে একটা কমন ডায়লগে নিয়ে আসতে হবে। কমন ডায়লগটা হচ্ছে কি, যে পারমাণবিক যে নিউক্লিয়ার যে কর্মসূচি যেটা, সেটা যদি ইরান পরিচালনা করতে না পারে, ইরান যদি করতে না পারে, তাহলে ইরান যারাদেরকে শত্রু মনে করে, ইসরায়েল, আমেরিকা বা এদের মিত্র যারা আছে, তাহলে কি তারা এই কর্মসূচি থেকে সরে আসবে? এখানে কিন্তু একটা বড় প্রশ্ন আছে। আমি যদি করতে না পারি, আমার তো এটা রাইট, তাহলে তোমরা যারা আমাকে ক্ষতিগ্রস্ত করছো, আমাকে যারা ধ্বংস করতে চাও, তোমার হাতে যদি ইউরেনিয়াম থাকে, আমার হাতে কেন থাকবে না? তাহলে এখানে কিন্তু একটা ডাবল স্ট্যান্ডার্ড হয়ে যাচ্ছে, যে আমার হাতে থাকবে, তোমার হাতে থাকবে না। এই জায়গাটা আমেরিকাকে বুঝতে হবে, যে এই জায়গাটা থেকে আমেরিকাকে বুঝতে হবে যে এটা যদি ইরানকে যদি তোমাকে নিষেধ করতে হয়, তাহলে অবশ্যই তোমাকে বলতে হবে যে ইরান যাদেরকে শত্রু মনে করে তার হাতে ইউরেনিয়াম থাকবে না। তুমি যদি তাকে পারমাণবিক অস্ত্রের ভয় দেখাও, তাহলে সে কি করবে? এই প্রশ্নটা সামনে নিয়ে চলে আসছে এখন। জি, আমার দেশের একটি সংবাদ, সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে ভারসাম্য রক্ষার চ্যালেঞ্জে নতুন সরকার, দু দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবে বাংলাদেশ। এবং শহীদুজ্জামান বলেছেন পাকিস্তান মডেল বিবেচনা করা যেতে পারে। আর জেনারেল মনিরুজ্জামান, কারোর সঙ্গেই কোনো কৌশলগত নিরাপত্তা চুক্তি করা যাবে না। আর রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলেছেন কারো এজেন্ডাতেই যোগ দেওয়া ঠিক হবে না। তো এই যে নতুন চ্যালেঞ্জ ভারসাম্য রক্ষার যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে, এটি সরকার কীভাবে করবে? এটা একটা বড় চ্যালেঞ্জ, নিঃসন্দেহে সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ। এর মূল কারণটা হচ্ছে যে আপনি যদি বাংলাদেশের ভূ রাজনীতিটা দেখেন, সেটা হচ্ছে যে বাংলাদেশটা এমন একটা স্ট্র্যাটেজিক জায়গাতে আছে। এইখানে কিন্তু বিশেষ করে ইন্ডিয়া, আমেরিকা, চায়না এবং রাশিয়া, এই চারটা দেশ কিন্তু বাংলাদেশের এখন বিগত সরকারের সময় থেকে তারা কিন্তু খুবই অ্যাক্টিভ বিভিন্ন বিষয়। তারা যেমন ইকোনমিক্যালি বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত, তেমনি কিন্তু রাষ্ট্রীয় পলিসি, ইন্টারন্যাশনাল পলিসির সাথে কিন্তু তারা ইনভলভ। তবে এখন আপনি যদি এটাকে ধরেন যে চারটা পরাশক্তি বাংলাদেশ নিয়ে কনসার্ন, যেমন এর আগে আমাদের বিএনপি সরকার 2001 থেকে 2006 পর্যন্ত যে সরকার ছিল, এরপরে আওয়ামী লীগ সরকার। তা আওয়ামী লীগ সরকারের সময় কিন্তু এই আলোচনাটা একদম স্পষ্ট করে সামনে চলে আসছে যে এই যে পরাশক্তিগুলোর বাংলাদেশের যে অবস্থান, তাদের যে চিন্তা এবং তাদের যে পরিকল্পনাগুলো আছে, বাংলাদেশ সরকারকে তারা ইম্পোজ করতে চায়, এটা বাংলাদেশ সরকার কিভাবে এটাকে অ্যাকোমোডেট করবে। কিন্তু দেখা গেছে যে এর আগের সরকার এই চারটা পরাশক্তিকেই তারা বাংলাদেশে এমন একটা অবস্থান তৈরি করে দিয়েছে, শেষের দিকে এসে সরকার দেখা যাচ্ছে এটা লেজে গোবরে পাকায় ফেলছে। তখন সে পরাশক্তিগুলোকে কোনোভাবে ম্যানেজ করতে পারছে না।
তখন সে একটা পলিসি নিল যে সে ইন্ডিয়াকে যেভাবে খুশি করেছে, যে ইন্ডিয়া আমার কাছে যা চেয়েছে আমি সব দিয়ে দিয়েছি, উজাড় করে। আমি সব উজাড় করে দিয়ে দিয়েছি, আমার কোনো বক্তব্য নেই, তুমি যা চাও আমার কাছ থেকে সব নিয়ে যাও, কিন্তু আমাকে তুমি ক্ষমতায় রাখো। এখন বিএনপির জন্য এই জিনিসটা একটা চ্যালেঞ্জ হয়েছে, এবং এই আওয়ামী লীগের এই দীর্ঘদিনের এই ইন্ডিয়ার সাথে আনডিউ রিলেশনের কারণে এবং বাংলাদেশের সাধারণ মানুষের জনগণের এগেইনস্টে যে রিলেশনটা তৈরি হয়েছে, ইন্ডিয়ার সাথে রাষ্ট্র হিসাবে সাধারণ মানুষের সাথে বাংলাদেশে কিন্তু একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে, মনস্তাত্ত্বিক একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে। কারণ বাংলাদেশের মানুষ মনে করে ইন্ডিয়া আমার কখনো বন্ধু হতে পারে না, ইন্ডিয়া আমার অলওয়েজ শত্রু। কারণ ইন্ডিয়া যখনই যে সুযোগটা পেয়েছে তখনই তারা বাংলাদেশের জনগণের এগেইনস্টে তারা সেটা ব্যবহার করেছে। সেটা আপনি খাদ্য ইম্পোর্টের ব্যাপারে বলেন, যে কোনো ক্রাইসিসে বলেন, যখনই বাংলাদেশ কোনো ক্রাইসিসে পড়েছে তখন তারা সেটা সুযোগ নিয়েছে। এবং এটা বিশেষ করে আমরা এই যে বিভিন্ন খাদ্যদ্রব্য যখন আমরা আমদানি প্রসঙ্গ আসে, ইন্ডিয়া থেকে যে পণ্যগুলো আসে, দেখা যাচ্ছে যে ও ক্রাইসিস সময় এটা এমন একটা প্রতিবন্ধকতা তৈরি করে তখন উচ্চ দামে, এবং আমাদের দেশের এই সাধারণ জনগণকে এই জিনিসটা আমাদের করতে হয়, কনজিউম করতে হয়। এবং আরেকটা হচ্ছে যে বাংলাদেশের মানুষকে যে বন্যা প্রবাহ যেটা হয়, ইন্ডিয়ার একতরফা পানি প্রবাহ, পানির যে কন্ট্রোলিং যেটা, যে বাংলাদেশে কিন্তু এই যে বন্যাটা হয়, এটার সাধারণ মানুষ মনে করে এটা ইন্ডিয়ার একতরফা পানি যে তারা উড্ড করে নিচ্ছে এবং যে বিভিন্ন বাদ দিচ্ছে, এটার কারণে হচ্ছে। তো এই জায়গাগুলো ইন্ডিয়ার সাথে দীর্ঘদিনের একটা বৈরী সম্পর্ক সাধারণ মানুষকে এমন একটা জায়গায় দাঁড়িয়েছে, এখন ইন্ডিয়া সবসময় বাংলাদেশের মানুষ শত্রু মনে করে। এখন ইন্ডিয়ার সাথে এই রিলেশনটা কীরকম হবে, স্ট্র্যাটেজিক্যাল পয়েন্টগুলো কী হবে, বিএনপির এটা নতুন করে স্টাডি করতে হবে। জি, আমরা অন্য একটি, এবং আরেকটা হচ্ছে যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে চায়নার সাথে বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে। এবং বর্তমানে চায়নার সাথে সম্পর্কটা হচ্ছে যতটা স্ট্র্যাটেজিক্যাল না, তার থেকে ইকোনমিক্যালি বেশি। কারণ বাংলাদেশে চায়নার অনেক বড় ইনভেস্টমেন্ট আছে। চায়না এই বাংলাদেশে তারা দীর্ঘদিন যাবৎ বড় ইনভেস্টমেন্ট করে আসছে। তো এই জায়গাগুলোকে গভর্নমেন্টকে টেকনিক্যালি হ্যান্ডেল করতে হবে, যে চায়না, ইন্ডিয়া যারাই হোক, আমরা যেন আমাদের বাংলাদেশের স্বার্থকে প্রায়োরিটি দিয়ে আমরা রিলেশনটাকে যেন ডেভেলপ করি। বাংলাদেশকে যখন কখনো আমাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আমরা যেন ছাড় না দেই, এই বিষয়ে সরকারকে আমরা অনুরোধ করব যে সরকার যেন এই বিষয়টাতে খুব স্ট্রিক্টলি হ্যান্ডেল করেন, এবং চুক্তিগুলো করার ব্যাপারে দ্বিপাক্ষিক যে সম্পর্কগুলো আছে, ইন্টারেস্টগুলো আছে, তারা অবশ্যই এটাকে যেন এনশিওর করেন। জি, আমরা আরেকটি সংবাদে যাচ্ছি, সেটা হচ্ছে জ্বালানি সংকটে 65% বিদ্যুৎ কেন্দ্র উৎপাদন ব্যাহত, 32,000 মেগাওয়াট সক্ষমতার উৎপাদন হচ্ছে 10,500 মেগাওয়াট। গ্যাসের অভাবে বন্ধ 8,000 মেগাওয়াট ক্ষমতার কেন্দ্র, তেলের অভাবে 4,500 মেগাওয়াট সক্ষমতার আইপিপি বিদ্যুৎ কেন্দ্রের বন্ধের উপক্রম। তো এই হচ্ছে জ্বালানি সংকটে বিদ্যুৎ উৎপাদনের অবস্থা। তো এখন নতুন সরকার মাত্র 1 মাসের একটু বেশি সময় হয়েছে, এই চ্যালেঞ্জ মোকাবেলায় তাদের কি করা উচিত বা কী করতে হবে? জ্বালানি সেক্টরটা আসলে একটা খুবই গুরুত্বপূর্ণ সেক্টর। সেটা হচ্ছে যে এটার উপরে বাংলাদেশের পুরো অর্থনীতি ডিপেন্ড করে। তবে সরকার মাত্র 1 মাসের একটু বেশি সময় হলো। তো এখানে ইতিমধ্যে যে যুদ্ধটা শুরু হয়েছে, সেক্ষেত্রে আমাদের আমদানি নির্ভর যে প্রতিষ্ঠানগুলো আছে, বিশেষ করে আপনার বিদ্যুৎ কেন্দ্রগুলো আছে, যে আমদানির পণ্যের উপরে আমাদের বিদ্যুৎ কেন্দ্রগুলো ডিপেন্ডেন্ট, সেগুলো ওখানে প্রচণ্ড রকম ব্যাহত হচ্ছে। আর আমাদের গ্যাসের যে প্রোডাকশন আছে, সে প্রোডাকশনও ব্যাহত হচ্ছে। সেকেন্ড থিং হচ্ছে যে আমাদের এই বাংলাদেশের গ্যাস, কয়লা সেক্টর এবং এখানে যে বিগত আওয়ামী লীগ সরকারের সময় যে প্রজেক্টগুলো নেওয়া ছিল, যে অনেকগুলো বিদ্যুৎ কেন্দ্র আছে যেগুলো একদম ফুললি আমার ইম্পোর্টেড ফার্নেস অয়েলের উপরে নির্ভরশীল, এবং কিছু প্রজেক্ট আছে আমাদের গ্যাস ক্ষেত্রের উপরে নির্ভরশীল, এবং আমাদের গ্যাসের প্রোডাকশনও বাড়ে নাই। এই ক্ষেত্রে সরকারকে খুবই সেন্সিটিভলি এটাকে আন্তরিকতার সাথে ডিল করতে হবে, যে এবং গ্যাসের যে টোটাল যে মজুদটা,
এবং এখন যে উৎপাদন, এই উৎপাদনটা তারা কিভাবে এখানে ডিস্ট্রিবিউট করবে, এটা খুব ইম্পর্টেন্ট। আমার কতটুকু আছে, কিভাবে আমরা এটা প্রত্যেকটা চান ইন্ডাস্ট্রিকে কতটুকু, বিদ্যুতে কতটুকু দিব, ব্যক্তিগত সেক্টরগুলোতে আমরা কতটুকু দেবো, এখানে একটা সমন্বয় করা খুব জরুরি। এবং আমার কাছে কি আছে কি নাই, আমি কিভাবে এটাকে সমন্বয় করব, এই জায়গাটা গভর্নমেন্টের আরও সিরিয়াসলি দেখা উচিত। কারণ গভর্নমেন্ট বলছেন আমাদের পর্যাপ্ত মজুদ আছে, আমাদের কোনো ঘাটতি নাই, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় ঘাটতি তৈরি হয়ে আছে। বা সাধারণ পেট্রোল পাম্পে যে সমস্ত জায়গায় আমার আগে 35,000 লিটার আমার তেল দেওয়ার কথা ছিল, সেখানে আমি দিচ্ছি এখন 15,000 বা 20,000। এই যে ঘাটতিটা আছে, এবং আমরা এটা স্বীকারও করি, সরকার হয়তো স্বীকার করছে না, বাট সাধারণ মানুষ কিন্তু এটা স্বীকার করে যে ঘাটতি আছে বা যুদ্ধ চলছে, এটা খুবই স্বাভাবিক এবং তারা মেনে নিতে, এবং আমরা মেনে নিতেও রাজি। বাট সরকারকে এই বিষয়টাকে ক্লিয়ার করা উচিত। ক্লিয়ার করে এই জায়গাগুলোকে আমার মনে হয় যে সরকার ধোঁয়াশা না রেখে এইটাকে কিভাবে অ্যাকোমোডেটলি এটা স্মার্টলি হ্যান্ডেল করা যায়, এই জায়গাটাতে সরকারের আন্তরিকতার সাথে হ্যান্ডেল করা উচিত, পরিকল্পনাটা করা উচিত। জি, এখানে আরেকটি বিষয় যে মানব জমি লিখছি যে এত তেল যাচ্ছে কোথায়? এটা হচ্ছে যে এটা কি তেলের যেটা বলছে যে তেলের একটা ক্রাইসিস আছে, কিন্তু সেখানে আবার মজুদদারিরাও বেশ তৎপর। হ্যাঁ, এইটা খুবই দুঃখজনক। দুঃখজনকটা হচ্ছে কি, বাংলাদেশের আমাদের মানুষদের হিউম্যান বিং ক্যারেক্টারিস্টিক্সটাই এরকম। এটা সরকারকে প্রথমত মনে রাখতে হবে যে আমরা বাংলাদেশে যারা বসবাস করে, আমরা ভালো কিছু চিন্তা করার সক্ষমতা আমাদের এখন নাই। 90% মোস্ট অফ দ্য পিপল আমরা এই সক্ষমতাকেই হারিয়ে ফেলেছি। তো যখনই কোনো ক্রাইসিস হয়, তখন তারা এটার একটা সুবিধা নেওয়ার চেষ্টা করে, এবং কিভাবে বেশি মুনাফা করা যায় সেটা তারা এই প্ল্যানের মধ্যে থাকে। তা আমার মনে হয় সরকারকে এই জায়গাগুলোতে স্ট্রিক্টলি, কঠোরভাবে যারা মজুদদার আছে তাদের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া উচিত। জি, আমরা অনেক খারাপ খবরের মধ্যে নতুন ভালো একটি খবর, সেটা হচ্ছে যে মালয়েশিয়া খুলছে শ্রমবাজার, এবং দীর্ঘ অনেক বছর পর। তো এই বিষয়ে আপনার মন্তব্য শুনতে চাই, আমরা শেষ দিকে ছোট করে একটু আলোচনা করব। আচ্ছা, মালয়েশিয়াটা হচ্ছে বাংলাদেশের শ্রমশক্তি রপ্তানি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা দীর্ঘদিন যাবৎ এটা নিয়ে একটা অচল অবস্থা। মালয়েশিয়াতে শ্রমিক যাচ্ছে না বিভিন্ন রকম ব্যারিয়ারের কারণে। বিশেষ করে এখানে বড় ধরনের একটা সিন্ডিকেট আছে মালয়েশিয়াতে, এবং এটা ওপেন টু অল, সবাই জানে, নন টু অল। একদম আপনার বাংলাদেশের এমন কোনো মানুষ নাই যেটা না জানে যে এই সিন্ডিকেটটা অনেক বড় স্ট্রং সিন্ডিকেট, এবং আওয়ামী লীগের সময় সিন্ডিকেটটা প্রতিষ্ঠিত হয়েছে। ওই সিন্ডিকেটটা কিন্তু এখনও ভাঙা যায়নি, এবং গত সরকার যেটা ছিল, তত্ত্বাবধায়ক সরকার বলি, ইন্টারিম সরকার যেটা, তারাও কিন্তু এই সিন্ডিকেট ভাঙার ব্যাপারে কোনো উদ্যোগ গ্রহণ করেনি। এই সরকার ওই সিন্ডিকেট ভাঙার ব্যাপারে আপাতত কোনো উদ্যোগ আমাদের চোখে পড়ছে না। তবে সরকারকে যেটা আমরা অনুরোধ করতে পারি সেটা হচ্ছে যে আপনাদের এখানে যে প্রবলেমগুলো আছে, আপনার প্রবলেমগুলো ফাইন্ড আউট করা উচিত। ফাইন্ড আউট করে তারপর আপনি সমাধান কি দেবেন, এটা, এবং এটার যারা স্টেক হোল্ডার আছে, এই ম্যান পাওয়ার সেক্টরে যারা শ্রমশক্তি রপ্তানির সাথে জড়িত, এখানে হাজারো রকম সমস্যা আছে। আগে তাদের সাথে আপনাদের এটা ওপেনলি কথা বলা উচিত, এবং এই প্রবলেমগুলো কি সেগুলো ফাইন্ড আউট করে সমাধানের বিষয়ে সরকারকে আন্তরিকতার সাথে কাজ করা উচিত। তবে মনে রাখতে হবে, সিন্ডিকেট নিয়ে দেশের মানুষ বিরক্ত, তারা অত্যন্ত নেতিবাচক। কারণ এখান থেকে প্রায় মালয়েশিয়া সিন্ডিকেটে প্রায় 24,000 কোটি টাকা এখান থেকে লোপাট হয়ে গিয়েছে। সুতরাং এই সাধারণ মানুষ চায় যে একটা স্বচ্ছতার ভিত্তিতে সবাইকে ব্যবসার একটা সুযোগ দিয়ে ন্যূনতম খরচে আমাদের দক্ষ শ্রমশক্তি কিভাবে পাঠানো যায়, এ ব্যাপারে সরকারের যে উপদেষ্টা আছে মাহাদি আমিন ভাই গতকালকে একটা প্রেস ব্রিফিং করেছে। এইটাকে আমার মনে হয় ওনার প্রেস ব্রিফিং সহ আনুষঙ্গিক যে কাজগুলো আছে, এই রিলেটেড যারা স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করে সবার সাথে কথা বলে এটা সরকার ভালো একটা উদ্যোগ গ্রহণ করবে, এটা আমরা আশা রাখতে চাই সরকারের উপরে, এবং আমরা আশাবাদী সরকার এখানে অনেক ভালো করবে। এবং মাহাদি আমিন ভাই আছে, তার উপরে আমরা ভীষণভাবে আস্থা রাখতে চাই। আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রী, প্রতিমন্ত্রী যারা আছেন, তাদের উপর আমরা আস্থা রাখতে চাই। তারা এখানে অবশ্যই ভালো কাজ করবেন, এবং এদেশের মানুষকে তারা নিরাশ করবেন না।
আমি এইটুকু বলতে চাই, তারা যেন নিরাশ না করেন আমাদেরকে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ ফরিদ ভাই। আমরা একেবারেই শেষ প্রান্তে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। কাল দেখা হবে একই সময়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সে প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় চাইছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। শুভ সকাল।